ওয়েলকাম ভিউয়ার্স, আমি রিয়াজ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হাব। গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024 এই নিয়ে প্রার্থীদের মনে অনেক ধরনের ডাউট এবং অনেক রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিওয় পেতে চলেছেন। গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্তর আপনারা এই ভিডিওয় পেতে চলেছেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা এক মুহূর্তে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি একটু বড় হতে চলেছে, তবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত একাধিক প্রশ্ন, সেটা রেজিস্ট্রেশন সংক্রান্ত হোক বা ফর্ম ফিল আপ সংক্রান্ত হোক, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, একসাথে আমি কি একাধিক পদের জন্য আবেদন করতে পারবো, আমি যদি একাধিক পদের জন্য যোগ্য হয় তাহলে কি একাধিক পদে আবেদন করতে পারবো, আমি কি অন্য জেলায় আবেদন করতে পারবো, পরীক্ষা কি একই দিনে হবে, বা একাধিক প্রশ্ন যে রেজিস্ট্রেশন আমি যদি এখন না করে থাকি, ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর যদি রেজিস্ট্রেশন করি তাহলে কি কোনো সমস্যা হবে, বা এখন যদি আমি প্রোফাইল ক্রিয়েট করার সময় শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা দিই, পরবর্তী সময় যদি আমি উচ্চ মাধ্যমিক সেটা কি চেঞ্জ করতে পারবো, বা প্রোফাইল বা পাসওয়ার্ড যদি আমি ভুলে যাই সেটা কি পরবর্তী সময় ফরগট পাসওয়ার্ড করে সেটা চেঞ্জ করা যাবে, বা আমি রেজিস্ট্রেশন করেছি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা কি পরবর্তী সময় চেঞ্জ করতে পারবো, রেজিস্ট্রেশন করার সময় ছবি এবং সিগনেচার সেটা কত সাইজের মধ্যে আপলোড করতে হবে, এছাড়া বিভিন্ন যে ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি আমি কি অন্য জেলায় আবেদন করতে পারবো শূন্যপদ দেখে, বা গ্রাম পঞ্চায়েতের যে 3টি স্তর, গ্রাম পঞ্চায়েতে কোন কোন পদগুলো রয়েছে, পঞ্চায়েত সমিতি কোন কোন পদ এবং জেলা পরিষদের কোন কোন পদে আবেদন চলছে, সম্পূর্ণ বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউটিউবে সর্বপ্রথম গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আপনারা একটি ভিডিওয় জেনে যাবেন। এর আগের ভিডিওতে আমি গ্রাম পঞ্চায়েতে যে 19টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, সেই 19টি পদের জন্য প্রত্যেক পদের জন্য কী যোগ্যতা লাগবে, প্রত্যেক পদের সিলেবাস কী রয়েছে, প্রত্যেক পদের জন্য কী ধরনের প্রশ্ন আসবে এবং প্রত্যেক পদের বেতন কত রয়েছে এবং প্রত্যেক পদের জন্য বয়সসীমা কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলস ভিডিও করে আমি এর আগের ভিডিও আলোচনা করে নিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওয় আমি আলোচনা করতে চলেছি আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। প্রথমত যে প্রশ্ন রয়েছে যে রেজিস্ট্রেশন যদি আমি এখন করে না থাকি, পরবর্তী সময় যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন যদি রেজিস্ট্রেশন করি তাহলে কি কোনো সমস্যা হবে, আমি বলবো না, কোনো রকম সমস্যা হবে না। কারণ বিভিন্ন ধরনের পরীক্ষা যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখনই রেজিস্ট্রেশন করতে হয়। এটা আমি প্রথমবার দেখছি। আগে রেজিস্ট্রেশন হচ্ছে, পরে কখন ফর্ম ফিল আপ শুরু হবে সেটা পরে এই পোর্টালেই জানানো হবে। সেই সংক্রান্ত একটা নির্দেশিকা আমরা দেখতে পাচ্ছি পপ আপ মেসেজ ওয়েবসাইটটা আমরা খোলার পর। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সেই অফিসিয়াল ওয়েবসাইট wbprms.in। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে, না, এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং প্রোফাইল আপডেশন প্রক্রিয়া চলছে। পরবর্তী সময় বিভিন্ন ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে তারপর আবেদনকারী সেখান থেকে আবেদন করতে পারবে। এর কোনো লাস্ট ডেট আছে এখনও পর্যন্ত, যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়নি তাই লাস্ট ডেট দেওয়ার কোনো সম্ভাবনা বা কোনো রকম প্রশ্ন এখানে উঠছে না। যখন এই সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে ফর্ম ফিল আপ শুরু হবে সেই সংক্রান্ত একটা নোটিশ আসবে, সেই নোটিশে সমস্ত কিছু লেখা থাকবে যে এই যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং এর লাস্ট ডেট কবে। এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন হচ্ছে, আপনি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, নাও করে রাখতে পারেন। তবে আমি বলবো এখন রেজিস্ট্রেশন আপনি যেহেতু চলছে এখন করে রাখতে পারেন, যখন ফর্ম ফিল আপ হবে তখনও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন যদি এখন করে না থাকেন। এরপর যে সমস্ত প্রশ্ন প্রার্থীদের মনে ঘুরপাক খাচ্ছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি একে একে আলোচনা করব। তার জন্য আপনারা এই যে ওয়েবসাইট ডাব করবেন, ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে এফএকিউ। এই এফএকিউয়ে ক্লিক করে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন আপনি এখানে তার উত্তর পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এফএকিউ ইন ইংলিশ।
এই যে অ্যাটাচমেন্ট 1 এখানে ক্লিক করলে আপনি ইংলিশের সমস্ত প্রশ্নের উত্তর দেখতে পাবেন। এরপর রয়েছে এফএকিউ ইন বেঙ্গলি, এখানে যে তীরচিহ্ন আছে তীরচিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাটাচমেন্ট 1-এ ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি আমি এখন খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এফএকিউ। প্রথম প্রশ্ন রয়েছে WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদন করার কোনো নির্দেশিকা আছে? বলছে এখানে প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে, তারপর প্রোফাইল তৈরি করতে বলছে। প্রোফাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে বলা হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, আমি কিভাবে WBPRMS এর চাকরির জন্য আবেদন করব? একই রকম প্রশ্ন, প্রোফাইল তৈরি করো, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে বলা রয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নিতে পারবেন। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আলোচনা করে নিচ্ছি যে পোর্টালে কিভাবে আমরা পাসওয়ার্ড পুনরুদ্ধার করব। যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যায় তাহলে রেজিস্ট্রেশন পৃষ্ঠায় বা রেজিস্ট্রেশন যে পেজ, সেই পেজের ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি ওটিপি যাচাইকরণের সাথে নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন। 4 নম্বর প্রশ্ন রয়েছে WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশনের পর আমি আমার নিবন্ধিত মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা পরিবর্তন করতে পারি? অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় আপনি যে মোবাইল বা ইমেল আইডি দিয়েছেন পরবর্তী সময়ে সেটা কি চেঞ্জ করতে পারবো? এর উত্তর হচ্ছে না। এরপর বলছে যে ওটিপি আসে, সেই ওটিপির বৈধতা কত মিনিট থাকছে? 4 মিনিট থাকবে। ইমেলে কি ওটিপি যাবে? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দুটোতেই ওটিপি ঢুকবে। 7 নম্বর, রেজিস্ট্রেশনের জন্য ছবি এবং স্বাক্ষর যে সিগনেচার সেটা কত সাইজের আপলোড করতে হবে এবং কি ফরম্যাটে আপলোড করবেন? ছবি এবং সিগনেচার আপনাকে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে পারবেন 30 কেবি থেকে সর্বোচ্চ 80 কেবির মধ্যে এবং অথবা 160 পিক্সেল থেকে 213 পিক্সেলের মধ্যে। এবং যে সিগনেচার সেটা সর্বনিম্ন 5 কেবি এবং সর্বাধিক 50 কেবির মধ্যে হতে হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে। স্ক্যান করা ডকুমেন্ট আপলোড না করে আপনি কোনো চাকরির জন্য আবেদন করতে পারবো কি? না, আপনাকে স্ক্যান করতে হবে ছবি এবং সিগনেচার এবং অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা রেজাল্ট সেই সম্বন্ধ আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। চাকরি আবেদন করার পর আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি? হ্যাঁ, পারেন। ধরুন আপনি এখন যে আপনার মাধ্যমিক রয়েছে, আপনি মাধ্যমিক যোগ্যতা দেখিয়েছেন, পরবর্তী সময়ে এইচএস যোগ্যতা দেখাতে চাইছেন। আপনার মাধ্যমিক যোগ্যতায় যে পদে আবেদন করতে পারবেন সেই পদগুলো আপনি ফিল আপ করে দিন। পরবর্তী সময়ে মনে হচ্ছে যে আমি এইচএস যোগ্যতাটা দেখাবো, সেটাও আপনি শো করতে পারেন। বা অনেকের এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তাদের এখনও রেজাল্ট বেরোয়নি, তারা পরবর্তী সময়ে রেজাল্ট বেরোনোর পর তারা চাইছে সেই উচ্চ মাধ্যমিকটা সেখানে দিয়ে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যে পদে আবেদন করা যাবে সেই পদগুলোতে তারা পরবর্তী সময়ে আবেদন করতে পারবে যদি সেই সময় আবেদন চলে। এরপর আসি, বলছে একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারবেন? অর্থাৎ আপনি যদি হাওড়ার বাসিন্দা হন বা হাওড়া জেলায় থাকেন তাহলে আপনি কি অন্য ডিস্ট্রিক্ট অর্থাৎ হুগলি বা কলকাতা বা বর্ধমান অন্যান্য জেলায় আবেদন করতে পারবেন? এখানে উত্তর বলছে হ্যাঁ, একজন প্রার্থী একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারবেন। এরপর 12 নম্বর প্রশ্ন, একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসির একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন? এখানে হ্যাঁ, একজন প্রার্থী একাধিক ডিস্ট্রিক্টে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের মনে এই দুটো প্রশ্ন বারবার আসছে যে একজন ব্যক্তি কি অন্য ডিস্ট্রিক্টে গিয়ে আবেদন করতে পারবেন? হ্যাঁ, পারবে। বা একজন প্রার্থী একাধিক ডিস্ট্রিক্টে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে প্রকাশিত শূন্যপদের বিবরণ জানতে পারি? এটা হচ্ছে পোর্টালে রেজিস্ট্রেশন না করেও প্রকাশিত শূন্যপদ অনুসন্ধান করা সম্ভব। হোম পেজের নিচে অংশে যে জব সার্চের সমস্ত প্রকাশিত শূন্যপদের বিবরণ দেওয়া থাকবে। শূন্যপদ সংক্রান্ত তথ্য পরবর্তী সময় এই পোর্টালেই আপনারা পেয়ে যাবেন, যেটা wbprms.in এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। 14 নম্বর প্রশ্ন, যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হয় আমি কি একাধিক পদে আবেদন করতে পারি? এখানে কোনো বিধিনিষেধ নেই আবেদন করার, অর্থাৎ আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন। তবে পরীক্ষা যদি একই দিন হয় সেক্ষেত্রে আপনার একটা সমস্যা হতে পারে। এইটা অনেকে প্রশ্ন করছে যে পরীক্ষা কি একই দিন হবে? তবে সেই সম্বন্ধে এখনও ডিটেলস তথ্য আসে না, পরীক্ষা একই দিনই হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একাধিক পদে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটি পোস্টের জন্য এবং একই জায়গায় আপনাকে কী করতে হবে? পরীক্ষা দিন উপস্থিত থাকতে হবে। আপনি তো একই দিনে একাধিক জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পারবেন না একই সময়ে, তাহলে আপনাকে একটি জায়গায় এবং একটি পদের জন্যই সেখানে পরীক্ষা দিয়ে আসতে হবে যদি একই দিনে পরীক্ষা পড়ে। আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি? না, আপনাকে পুরোপুরি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ভুল প্রোফাইল ছবি দিয়ে আবেদন জমা নেওয়ার পর পরবর্তী সময়ে প্রোফাইল ছবি পরিবর্তন করা সম্ভব না।
পরিবর্তন করা সম্ভব নয়। এই সমস্ত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করব, অ্যাডমিট কার্ড আপনাকে ডাউনলোড করতে গেলে এই ওয়েবসাইটে এসেই পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার আগে। এবং এরপর আসছি পরীক্ষার যে কোশ্চেন টাইপ, সেটা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং যে পরীক্ষার ভাষা বা ল্যাঙ্গুয়েজ সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় থাকবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে আলোচনা করে দিলাম। আরেকটা প্রশ্ন রয়েছে, আমি কিভাবে ফলাফল অর্থাৎ রেজাল্ট জানতে পারবো। রেজাল্ট জানার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে একটা রেজাল্ট বলে অপশন পাবেন। পরবর্তী সময়ে সেখানে ক্লিক করে আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন। 24টা প্রশ্ন আছে, আপনারা চাইলে এই পিডিএফটি ডাউনলোড করে এফএকিউ যে অপশন সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখান থেকে জেনে নিতে পারবেন। কিছু প্রায় আলোচনা করে দিলাম যে রেজিস্ট্রেশনটা কিভাবে করব। রেজিস্ট্রেশনটা যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী সময়ে আমি রেজিস্ট্রেশন নিয়ে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবেন, কীভাবে প্রোফাইল আপডেট করবেন, সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি করে দেবো। তার জন্য আপনাকে কী করতে হবে, এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে। আপনার যদি প্রয়োজন থাকে তবে আমি একটি ভিডিও করব। রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও ক্লিক করে এখানে যে রেজিস্ট্রেশন পেজ আসছে এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। মোবাইল নাম্বার, তারপর আপনার ইমেল আইডি, তারপর আপনার ফার্স্ট নেম, মিডল নেম, তারপর লাস্ট নেম, তারপর আপনার ডেট অফ বার্থ, তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, তারপর একটা পাসওয়ার্ড, সে একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে তারপর ক্যাপচাটা দিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। আপনি যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী সময়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেবো কীভাবে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট করবে। আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের আমি এখানে উত্তর দিয়ে দিলাম। এরপর আসছি যদি রেজিস্ট্রেশন করতে না পারেন সেই সংক্রান্ত একটা পিডিএফ আপনি কীভাবে এখান থেকে ডাউনলোড করবেন। এই যে 3টে লাইন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই ইংলিশে পিডিএফ পড়তে চাইলে এখানে অ্যাটাচমেন্ট 1-এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন সেটা যদি বেঙ্গলি বা বাংলায় জানতে চান তাহলে এখানে হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি এখানে অ্যাটাচমেন্ট 1-এ ক্লিক করে আপনি পিডিএফটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এইভাবে পিডিএফটি খুলে নেবেন। দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম এখানে পুরো ছবি দিয়ে আপনাকে এখানে দেখিয়ে দিয়েছে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার বৈধ মোবাইল নাম্বার, নাম, জন্ম তারিখ এবং জেন্ডার দিয়ে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন করতে হবে ক্রেডেনশিয়াল দিয়ে। তারপর আপনাকে এডিট প্রোফাইলে গিয়ে আপনার সমস্ত কিছু ডিটেলস এখানে দিতে হবে বা প্রোফাইলটা এডিট করতে হবে। তারপর আপনার আবেদন প্রক্রিয়া শুরু হলে তারপর আপনি চাকরির জন্য আবেদন করবেন। এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, কবে আবেদন শুরু হবে এই সংক্রান্ত এখনও পর্যন্ত ডিটেলস জানা যায়নি। তবে খুব শীঘ্রই এই প্রক্রিয়া বা এই যে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এবং খুব শীঘ্রই প্রত্যেকটা পদের জন্য আবেদন শুরু হবে। তবে আমি বলবো এখন আপনারা যেহেতু রেজিস্ট্রেশন চলছে তাহলে রেজিস্ট্রেশনটা করে নিন। কীভাবে করতে হবে আপনার যদি করতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার জন্য আপনার কী কী লাগবে, বৈধ মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, জেন্ডার এবং একটি পাসওয়ার্ড, তারপর ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপর একটা ওটিপি আসবেন, ভেরিফাই করে নেবেন। তারপর বলেছি লগ ইন করবেন, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা লিখে আপনি লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তারপর ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড থেকে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। ড্যাশবোর্ডে এডিট প্রোফাইল বলে একটা অপশান পাবেন, সেখানে গিয়ে আপনি সমস্ত কিছু আপনার ডিটেলস সেখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আপনাকে 3টি বিভাগ পূরণ করতে হবে, প্রোফাইল, অতিরিক্ত তথ্য এবং ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এডিট যে বাটন সেখানে ক্লিক করে আপনাকে সাধারণ বিভাগটি পূরণ করতে হবে। তারপর সমস্ত কিছু তথ্য আপনি এখানে লিখে নিতে পারবেন। পরপর স্টেপ ওয়াইজ এখানে সমস্ত কিছু ছবি দিয়ে লিখে দেওয়া হয়েছে। এরপর আমি আসছি পঞ্চায়েত দপ্তরের যে 3টি বিভাগ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, কোন বিভাগের জন্য কোন পদগুলো রয়েছে সেই পদগুলো আমি কিভাবে বুঝবো। তার জন্য একই রকম আমি এর আগের দিনই এই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি যে কোন পদে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদনের কি সিলেবাস রয়েছে এবং কিভাবে আপনি আবেদন করবেন তার সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করেছি এর আগের ভিডিওতে। সেই ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন।
এরপর আমি আসছি প্রত্যেকটা বিভাগে কোন বিভাগে কি পদ রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে কী কী পদে আবেদন করতে পারবেন, পঞ্চায়েত সমিতিতে কী কী পদ রয়েছে এবং জেলা পরিষদে কী কী পদ রয়েছে। তার জন্য আপনি এই 3টে লাইনে ক্লিক করবেন, ক্যান্ডিডেটস গাইডেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিস্ট অফ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন প্রথম 5টি পদ, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। এই 5টি পদ হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্য, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে আপনি যদি কাজ করতে চান তাহলে এই 5টি পদের জন্য আবেদন করতে পারবেন। তার পরবর্তী পদগুলো রয়েছে অর্থাৎ 6 থেকে 10, এই সমস্ত পদগুলো রয়েছে পঞ্চায়েত সমিতি, অর্থাৎ অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। 10 নম্বর পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। এই 10টা অর্থাৎ 6 থেকে 10 এই পর্যন্ত হচ্ছে পঞ্চায়েত সমিতির পদ। এরপর 11 থেকে 19 এই সমস্ত পদ রয়েছে জেলা পরিষদ। আপনারা এখান থেকে দেখে নেবেন আবেদন করার আগে যে কোন পদে আপনি আবেদন করতে চাইছেন, সেটা পঞ্চায়েতের পদ না জেলা পরিষদ না পঞ্চায়েত সমিতি। এই ছিল আজকের ভিডিওর মূল আপডেট। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।